আজ ২৬শে জানুয়ারি ২০২৪ ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বেলা ১২টায় বামফ্রন্টের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয় হাজরা মোড়ে। উক্ত কর্মসূচিতে পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক সিপিআইএম নেতৃত্ববৃন্দ, কর্মী সহ সমর্থকেরা। এবারে হাজরা মোড়কে আপনারা পছন্দ করেছেন একটু বড় আকারে আজকের অনুষ্ঠানটা করার জন্য। অন্যবার এন্টালিতে মানববন্ধন হয় আপনাদের দীর্ঘদিনের, এটা কোনো পছন্দের ব্যাপার নয়। আর যারা বাম বিট করে সাংবাদিকরা তারা সবসময় জানে যে আমরা কোনো পুরনো ছকে চলছি না। এর যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশের পরে যদি না বোঝো, ইনসাফ যাত্রার পরে যদি না বোঝো, আর যেরকম ভিক্টোরিয়া হাউস কারোর পৈতৃক সম্পত্তি নয়, হাজরা মোড়টাও কারোর পৈতৃক সম্পত্তি নয়। আর যখন সাধারণতন্ত্র দিবস তখন দাঁড়িয়ে আগে বলা হতো প্রজাতন্ত্র, তো আমরা তো প্রজা নই, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে। তাহলে রাজা রানী যেখানে বলবে করা যাবে না, তার সাঙ্গপাঙ্গরা পরিষদ যেখানে বলবে করা যাবে না, স্বাধীনতা দিবস এবং সাধারণতন্ত্র দিবস পালন করার নাম মানে হচ্ছে সেখানেই করা, একেবারে বুকের ওপর দাঁড়িয়ে আওয়াজটা তোলা। এইভাবেই গত ২৬শে জানুয়ারি বলা হয়েছিল কৃষকদেরকে ঢুকতে দেওয়া হবে না দিল্লিতে ট্রাক্টর প্যারেড। বিজেপি বলেছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন, হোম মিনিস্ট্রি বলেছিল, কিন্তু কৃষকরা করেছিল। এইভাবে আমাদেরকে বলা হয়েছিল ব্রিগেডে করতে পারবে না, ছাত্র যুবরা ব্রিগেডে সমাবেশ করেছে। ধর্মতলায় বলা হয়েছিল করতে পারা যাবে না, ২০শে সেপ্টেম্বর ধর্মতলাই করা হয়েছে। এখানে হাজরায় আগে আমাদের কমরেডরা নামলেই কালীঘাটের পুলিশ, বসঙ্গত, ভবানীপুর থানা পুলিশ ধরে নিয়ে চলে যেত। যখন চাকরি প্রার্থীরা আসে তাদেরকে ধরে নিয়ে চলে যায়। এজন্য আমরা এখানে এসেছি যে কারা ধরবে একটু দেখার জন্য। সেলিমদা, জয়রাম রমেশ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং তিনি বলছেন যে ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে একদিনের জন্য হলেও অংশগ্রহণ করে থাকেন। তাহলে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক কোন জায়গায়? আচ্ছা, আমাদের কি আছে? কার বিয়ে, কে নেমন্তন্ন করছে, কে পাত্র, কে পাত্রী? বেগানে কে শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা কি হয়ে রही हो? এটা তো ভালো হলো। তোমরা সবাই কদিন ধরে রাম জয় করছিলে, এখন তো জয়রাম বলছে, এটা ভালো। তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি ফলো করোনি, যারা বাম বিট ফলো করে তারা জানে। আগস্ট মাস থেকে আমরা বলে আসছি যেটা কোনো নির্বাচনী জোট নয়। যারা বোকার মতো নাগপুরের প্রেসক্রিপশনে বলেছিল নির্বাচনী জোট, তারা ঠকেছে। আমরা বলেছিলাম বিজেপির বিরোধিতা করার জন্য, যাতে বিরোধী দলগুলো কতজন সমস্যারে বলতে পারে সংবিধান বাঁচানোর কথা, যেটা আজকে আমরা বলছি, ধর্মের কথা বাঁচানোর জন্য। আর বেকারদের কাজের প্রশ্ন, কৃষকদের ফসলের প্রশ্ন, এগুলো কারা বলবে? সেখানে মমতা ব্যানার্জি গোসা হয়েছে, কারণ তিনি বলেছেন আমাকে পদ দাও, নাহলে বিপদ বাড়াবো। এখন এনডিএ সঙ্গে যেতে পারি, আবার ধর্ম থাকতে পারি, জিরাপও থাকতে পারি। তার যা সব কটা লোকসভা নির্বাচনের আগে তুমি দেখবে 1999-তে তিনি বিজেপির সঙ্গে গিয়েছিলেন, 2004-এ তিনি বিজেপির সঙ্গে গিয়েছিলেন, 2009-এ তিনি কংগ্রেসের সঙ্গে গিয়েছিলেন, আর 2014 থেকে তিনি বলেছেন যেখানে দরকার হবে আমি ডেকোরেটরের বাঁশের মতো সেখানে ভাড়া চলে যাব। সুতরাং যারা ভালো করে প্যান্ডেল তৈরি করতে চায় তারা এই বাঁশ ব্যাপারে আগে থেকে সাবধান থাকে, আর বাকিরা মনে করে বাঁশ থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু নমনীয় একটা অবস্থান নিচ্ছে দেখা যাচ্ছে। মল্লিকার্জুন খড়গে ফোন করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি কি করব? রাজনীতিতে নমনীয় ভাব দেখানো উচিত। ওই রকম কখনোই অনেক দলকে নিয়ে চলতে হলে এই নমনীয় ভাব দেখাতে হয়। আমরা বামফ্রন্টে দেখাই না, সিপিআইএম আমরা যখন যুক্তফ্রন্ট করেছিলাম দেখাইনি। একসঙ্গে চলার জন্য এটা নিজের দল নয়, যা বলবে কালীঘাট তাই মানবে, যা বলবে হাইকমান্ড তাই মানবে, যা বলবে নাগপুর তাই মানবে। অনেকগুলো দলকে নিয়ে চললে নমনীয় ভাব দেখাতে হয়। এই জন্যই বামফ্রন্ট দীর্ঘদিন ধরে আছে। আর এরকম মমতা ব্যানার্জির মহাজোট করেছিল বিজেপিকে নিয়ে, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছিল, কিন্তু টিকে থাকে না। 11 সালে 22 দলের জোট নিয়ে মমতা ব্যানার্জি এসেছিলেন, এখন কেউ নেই। 17টা দলের জোট নিয়ে এনডিএ এসেছিল, এখন কেউ নেই। এই জন্যই দাঁড়িয়ে নমনীয় ভাব নিতে হয়। কিন্তু বলা হচ্ছে জোট, এদিকে রাহুল গান্ধী সভায় কোনো পুলিশের অনুমতি নেই। এদিকে বলা হচ্ছে জোট, ওদিকে রাহুল গান্ধী সভা পুলিশ অনুমতি দিচ্ছে না। এটা যখন আচ্ছা, আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, যিনি একসময় কংগ্রেসের নেতা ছিলেন, এখন বিজেপির নেতা, তিনি রাহুলের নামে কেস দিয়েছেন এবং অনুমতি দেননি এবং হামলা হয়েছে।
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আগে কংগ্রেসের নেতা ছিলেন, পরে বিজেপির কোলে গিয়েছিলেন, আরএসএসের পরামর্শে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। তাই তার ভূমিকা হেমন্ত বিশ্ব শর্মা যা যা করছে তার থেকে আলাদা হবে? এগুলো একই প্রেসক্রিপশন, আরএসএসের প্রেসক্রিপশন। তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে যেমন যে নতুন মুসলমান এসে বেশি করে গরুর গোশত খায়, যে নতুন খ্রিশ্চান এসে বেশি করে চার্চে যায়, তো হেমন্ত বিশ্ব শর্মাকে আরএসএসের প্রতি লয়্যালটি বোঝানোর জন্য যা করতে হবে, মমতা ব্যানার্জিকেও আরএসএসকে বোঝানোর জন্য তাই একই কাজ করতে হবে। জেলা সফরে বেরোচ্ছেন উত্তরবঙ্গ থেকে একাধিক কর্মসূচি, আপনি কোনো কর্মসূচি তো ভালো কথা। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যাওয়া উচিত, ব্লকে ব্লকে যাওয়া উচিত, গ্রামে গ্রামে যাওয়া উচিত। উনি তো পঞ্চায়েতের প্রধান যে কর্মসূচি করা উচিত সেটাও উনি করছেন। পঞ্চায়েতের মেম্বারও যে উদ্বোধন করার কথা টিউবওয়েল, সেটাও তিনি উদ্বোধন করছেন। আর তোমরা বলছে 1000টা প্রকল্প, 2000টা প্রকল্প। এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমাদের দেশে এমন জুটেছে এবং রাজ্যে এমন জুটেছে, তারা প্রধান, মেয়র, মেয়র ইন কাউন্সিল, এমএলএ, এমপি সবাইকে অকেজো করে দিয়েছেন। একাই তো লড়তে হবে গোটা রাজ্যে। সেলিমদা বলছেন ন্যায় যাত্রায় যদি তৃণমূল কংগ্রেস থাকে আপনাদের অবস্থান কি, তাহলে কি ঠিক? কত যদিগুলো বলে তা কী এসে যায়? যে তৃণমূল জন্মাতো না তাকে সিপিএম কোনো সিদ্ধান্ত নিত না। যদি মমতা ব্যানার্জি রাজি না থাকতেন তাহলে কি সিপিএম কোনো সিদ্ধান্ত নিত না? তোমাদের এই যে মাথায় ব্যামো ঢুকেছে যে যা কিছু সিদ্ধান্ত করতে হবে আগে যেমন বলতো প্রসঙ্গ উল্লেখপূর্ব ব্যাখ্যা করো, সেরকম মিডিয়া রয়েছে যে মমতা বা দিলীপ ঘোষের প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন করতে হবে। ওই প্রসঙ্গটা বাদ দাও, আমি উত্তর দেবো। আপনারা থাকবেন? তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেবো। আমরা বলে দিয়েছি ইতিমধ্যে, যারা আমাদের লক্ষ্য রাখে, আমাদের প্রতি খবর রাখে, বয়কট করে না, তারা জানে। আমরা প্রথম দিন থেকেই বলেছি যে আমরা ইনসাফ যাত্রা করেছি। গোটা দেশে যারাই ন্যায়ের কথা বলবে আমরা তাদের সঙ্গে আছি, যারা অন্যায় করবে তার বিরুদ্ধে আছি। পুলিশ বলতে পারছে না, কারামন্ত্রী বলে দিচ্ছেন শাহজাহান চিকিৎসার জন্য বাইরে রয়েছে। আসলে কি এটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড বলে, যে ধরা পড়লে জেলে যাবে, তো মমতা ব্যানার্জি অলরেডি জেল থেকে অ্যাক্টিভেট করে দিয়েছেন। এবং এটা বোঝা যাচ্ছে যে জেল হেফাজতে ইডি সিবিআই না পাঠালেও শাহজাহানকে বিজেপি কিন্তু জেলমন্ত্রীর হেফাজত, তৃণমূল কিন্তু জেলমন্ত্রীর হেফাজতে রেখেছে শাহজাহানকে, এটা বোঝা গেল।